আমাদের ভারত সরকারের ঘুম একেবারেই হারাম হয়ে গিয়েছে। একেবারেই হারাম হয়ে গিয়েছে। সেটাও আবার বাংলাদেশের জন্য। হ্যাঁ ভিউয়ার্সগণ, বাংলাদেশের জন্য ভারত সরকারের ঘুম টোটালি হারাম। একটা সময় ছিল যখন বাংলাদেশ অস্ত্রের দিক থেকে, বিশেষ করে আধুনিক অস্ত্রের দিক থেকে অন্য দেশের উপর নির্ভরশীল ছিল। নিজের দেশে কিছু উৎপাদন হতো না। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ নিজের দেশে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র উৎপাদন করছে। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তাহলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন। হ্যাঁ, নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের বগুড়ায় তৈরি হচ্ছে কামিকাজি ড্রোন। ও মাই গড! ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই যে কামিকাজি ড্রোন, এই ড্রোনের সক্ষমতা কতটুকু? এই ড্রোন দ্বারা কি আসলে ভারত সরকারের ভয় পাওয়ানোর মতো কিছু রয়েছে, বা এই ড্রোন দ্বারা আসলে কি কি করা সম্ভব? আর আসলেই কি বাংলাদেশের বগুড়াতে এই ড্রোন তৈরি হওয়া শুরু হয়েছে কিনা? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস আজকে জানবো। ভিউয়ার্স, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে কামিকাজি ড্রোন। শর্ট টার্মে যুদ্ধবিমানের বিকল্প হতে পারে বাংলাদেশের জন্য এই কামিকাজি ড্রোন। আপনারা ইরান যুদ্ধে দেখেছেন যে ইরান কিভাবে তাদের হাতে থাকা কামিকাজি ড্রোন দিয়ে যুদ্ধে সাফল্য অর্জন করেছে। ইরানের তৈরি এই কম দামি শাহেদ ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের তৈরি এই কম দামি ড্রোনের সামনে আমেরিকার বিখ্যাত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অ্যারো 2, অ্যারো 3, এমনকি প্যাট্রিয়টের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও কিন্তু এগুলোকে শনাক্ত করতে এবং মাঝ আকাশে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। আর এর মাধ্যমে প্রমাণিত হয় যে কামিকাজি ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত খুবই মারাত্মক একটি অস্ত্র, এবং এসব ড্রোন অনেক নিচু দিয়ে উঠতে পারে এবং এর অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে এগুলোকে রাডারে শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ে। ফলে এগুলো সরাসরি এনিমি টার্গেটে হিট করতে পারে। শুধু ইরান যুদ্ধই নয়, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখেছি ব্যাপক হারে কামিকাজি ড্রোনের ব্যবহার। রাশিয়া যখন ইউক্রেনের কম দামি অস্ত্রের সামনে নিজেদের শক্তিশালী অস্ত্রগুলো হারাচ্ছিল, তখন তারা ইরানের কাছ থেকে কামিকাজি ড্রোনের প্রযুক্তি নেয় এবং এই কামিকাজি ড্রোনের বড় একটি চালানের ডেলিভারি নেয়। সে সময় এসব কামিকাজি ড্রোন তাদের খেলা দেখিয়েছিল। ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিখুঁত হিট করেছিল ইরানের তৈরি কামিকাজি ড্রোন। যুদ্ধবিমান দিয়ে যুদ্ধ করা অনেক ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। শক্তিশালী ফাইটার জেটগুলোকে আকাশে উড়াতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। সে সাথে পাইলটের জীবনও কিন্তু রিস্কে থাকে। শত্রুপক্ষের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম যদি যুদ্ধবিমানগুলোকে শুটডাউন করতে সক্ষম হয়, তাহলে কিন্তু সেই পাইলটগুলো সেই শত্রুপক্ষের ভূমিতে আটকা পড়ে যায়। ফলে কিন্তু সামরিক বাহিনীর অনেক গোপন তথ্য শত্রুপক্ষের হাতে চলে যায়। রিসেন্টলি আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-15 ঈগল কিন্তু ভূপাতিত করেছিল ইরান, এবং ওই F-15E-তে থাকা একজন পাইলট কিন্তু ইরানে হারিয়ে গিয়েছিল। সে পাইলটকে খোঁজার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছিল। এমনকি ইরান তো রীতিমতো পুরস্কারের ঘোষণা দিয়েছিল যে সে মার্কিন পাইলটকে ধরে। দেখুন, এখানে যে বিষয়টা হচ্ছে, এই যে মার্কিন পাইলট ইরানের মধ্যে হারিয়েছে, এই পাইলটকে যদি ইরান খুঁজে পায় তাহলে অনেক তথ্য বের করে নিতে পারবে, যেটা মোটেও কিন্তু আমেরিকা চায় না। এটা সত্যি কথা যে যুদ্ধবিমান উড়াতে অনেক জ্বালানির প্রয়োজন, এবং এই জ্বালানির জন্য কিন্তু ব্যাপক খরচ করতে হয়, এবং এর মধ্যে যে পাইলট থাকে তাকে নিয়েও কিন্তু একটা টেনশন থাকে। আর অন্যদিকে ড্রোনের বিষয়টা পুরোটাই আলাদা, না কোনো পাইলট, না কোনো টেনশন, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। দিতে পারবে তাকে $60,000 পুরস্কার দেওয়া হবে। যদিও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সে পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু তাদের এই পাইলট উদ্ধারের অভিযানটি ছিল খুবই ব্যয়বহুল। তাদেরকে বেশ কয়েকটি যুদ্ধবিমান হারাতে হয় ইরানের কাছে। প্রায় $400 থেকে $600 মিলিয়ন খরচ হয়েছিল সেই সময়। তাই বলা যায় যে যুদ্ধবিমান দিয়ে যুদ্ধ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং নিজ দেশের অনেক গোপন তথ্য শত্রুপক্ষের হাতে চলে যায়। তাই এখন থেকে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধগুলো হবে ড্রোনের মাধ্যমে। ড্রোন যেমন দামে সস্তা, তেমন ব্যাপক কার্যকরী অস্ত্র, এবং এতে প্রাণহানির কোনো সম্ভাবনা থাকে না।
পাইলট নিরাপদ স্থানে বসেই ড্রোন ফ্লাই করতে পারে এবং শত্রুপক্ষের সাথে লড়াই করতে পারে। এ কারণে প্রত্যেকটি দেশ তাদের ড্রোনকে শক্তিশালী করছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বড় আকারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশে ড্রোন তৈরির। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী 3 ধরনের ড্রোন তৈরি করেছে: KX-1, KX-2 এবং সার্ভেলেন্স ড্রোন। এমনকি আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব কারখানা তৈরি হতে চলেছে। ইতোমধ্যেই কিন্তু সেই কারখানা তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের বগুড়ায় সেই কারখানাটি পুরোপুরি চালু হবে। আর এই মুহূর্তে বাংলাদেশ যদি ড্রোন প্রযুক্তিতে ব্যাপক শক্তিশালী হতে চায়, তাহলে আমাদেরকে কামিকাজি ড্রোন তৈরি করতে হবে এবং প্রায় 10 থেকে 15,000 ড্রোনের একটি বিশাল বহর তৈরি করতে হবে বাংলাদেশের। আর এই কারণে দেশীয় প্রযুক্তি এবং চীনের সহযোগিতা নিতে হবে। এমনকি চাইলে আমরা ইরানের সহযোগিতাও নিতে পারি। ইরানের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা তাদের কামিকাজি ড্রোনের ফ্যাক্টরি বাংলাদেশে তৈরি করতে পারি। ইরান আমাদেরকে সব রকমভাবে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। এখন শুধু আমাদের উদ্যোগ নেওয়ার দরকার। তবে আমরা যদি বাংলাদেশে ইরানকে প্রবেশ করাই, তাহলে যুক্তরাষ্ট্র অখুশি হতে পারে। তাই আমাদেরকে চীনের প্রযুক্তি নেওয়াটাই মনে হয় ভালো হবে এবং চীনের প্রযুক্তিগত সহায়তায় আমাদের নিজস্বভাবে কামিকাজি ড্রোন তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। এখানে যে বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝানো হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বর্তমানে ড্রোন তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তারা ড্রোনও তৈরি করেছে এবং বগুড়াতে তাদের নতুন আরেকটা কারখানাও কিন্তু শুরু হতে যাচ্ছে ড্রোনের। তো এখন কথা হচ্ছে, যে ড্রোনের কারখানাটা শুরু হতে যাচ্ছে, এখানে যদি কামিকাজে ড্রোনের মতো প্রযুক্তিগত উন্নত এরকম ড্রোন তৈরি করা হয় তাহলে বেটার হবে। এখানে আরেকটা বিষয় কিন্তু ভিডিওতে উল্লেখ করা হয়েছে, যদি ইরানের সঙ্গে যৌথভাবে এই ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র থেকে 100% নিষেধাজ্ঞা আসবে। সেক্ষেত্রে চীনের সহযোগিতা নেওয়াটাই বেটার। হ্যাঁ, সত্যি আমার মতে মনে হচ্ছে এটাই বাংলাদেশের জন্য বেটার হবে, কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা করলে বাংলাদেশের উপর এটা আসলে ভালো হবে না আমার মতে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে ফাইনাল বিষয়টা সেটা হচ্ছে, বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল। সেক্ষেত্রে যদি বাংলাদেশের আকাশে বাংলাদেশ নিজস্বভাবে পাওয়ারফুল ড্রোন তৈরি করতে পারে এবং উড়াতে পারে, তাহলে বাংলাদেশের আকাশ অনেকটাই নিরাপদ থাকবে। এবং পাওয়ারফুল যুদ্ধ বিমান যদি কয়েক বছরের মধ্যে ক্রয় করে, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী অনেকটাই এগিয়ে যাবে। এবং যদি পাওয়ারফুল মিসাইল সেনাবাহিনীর মধ্যে প্রবেশ করানো হয় এবং এয়ার ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে পুরো বিষয়টা একদম জমিক্ষীর হয়ে যায়। তো বর্তমানে তারেক রহমান রয়েছে ক্ষমতায়, তিনি কি করবেন বা কি করতে যাচ্ছেন আসলে সেটাই এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, কোন এই ছিল বিস্তারিত। যদি বাংলাদেশের মধ্যে কামিকাজে ড্রোনের মতো পাওয়ারফুল ড্রোনের যে ফ্যাক্টরি, এগুলো যদি পুরোপুরি শুরু হয়ে যায়, সত্যি আমাদের ভারত সরকার এতটাই টেনশনে থাকবে যেটা আসলে কি বলবো। তো আমি সবসময় চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্যে থাকুক এবং ভারত বাংলাদেশ ভালো অবস্থায় থাকুক, বন্ধুর মতো বন্ধু হয়ে থাকুক, স্বার্থপর বন্ধু না হয়ে। হ্যাঁ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।